একটা মোরাটার পেনাল্টি সবাই সেভ করে। আর ফাইনালের দিন হবে বলা তো যাবে না। এটাতে একই সঙ্গে মানে ল্যাংলে পুরো সরে গিয়ে আরেকটা অ্যাসিস্ট করেছে। বাই প্রোডাক্ট একজনের বল আরেকজনের পজিশনিং এই দুটো মিলেছিল। সেখান থেকে আমারও মনে হয় গেম রিডিং বা ম্যাচ রিডিং, সাবস্টিটিউশন, ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেস এসব নিয়ে ওলে হ্যাজ স্টিল আ লং ওয়ে টু গো। থেকে ফলো করছি, মানে দেখতে টম ক্রুজের মতো আমায় লাগে। আমি জানি কম বয়স, কিন্তু লাগে যথেষ্ট বয়স আমার। হ্যালো, ইউরোপিয়ান ফুটবলের আড্ডা আপনাদের স্বাগত। এক্সপেরিমেন্ট করছি এই ভিডিওটা নিয়ে, একটা ফ্রি ফ্লোয়িং কনভারসেশন করার চেষ্টা করব। আর এমনি তো উইকেন্ডের খেলাগুলো আছে, সেই নিয়ে এটা শেষে আমরা একটা কাজ করব। কিন্তু এই সপ্তাহে অনেক কিছু হয়েছে, অনেক ক্লাব অনেক প্লেয়ার কিনেছে, অনেক প্লেয়ার এদিক ওদিক হচ্ছে, ট্রান্সফার্স নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে লোকের। কিন্তু একটা ক্লাব এই বছর প্রিমিয়ার লিগে সবার থেকে বেশি খরচা করেছে, তার নাম ম্যানচেস্টার সিটি না, তার নাম চেলসিও না, তার নাম ম্যানচেস্টার ইউনাইটেডও না, তার নাম হচ্ছে আর্সেনাল। আর্সেনাল এখন পর্যন্ত 135 মিলিয়ন পাউন্ড খরচা করেছে, ইট ইজ দ্য হাইয়েস্ট এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে। সো আমার রিতমকে একটা প্রশ্ন, রিতম 134 মিলিয়ন পাউন্ড দিয়ে আর্সেনাল এতগুলো প্লেয়ার কিনলো, কিন্তু কি আদেও কি ফার্স্ট 11টা ইমপ্রুভ হয়েছে আর্সেনালে? ফার্স্ট 11 তো কোনোভাবেই ইমপ্রুভ হয়নি। এবার লাস্ট যে রিসেন্ট সব যে সাইনিংটা, সেটা হচ্ছে অ্যারন রামসডেল, শেফিল্ড ইউনাইটেডের গোলকিপার। গোলকিপিং পজিশনে অলরেডি আর্সেনালের একটা টমাল্টার সিচুয়েশন চলছে, যদিও ওই জায়গাটায় আমার মনে হয় না খুব একটা ইমপ্রুভমেন্ট দরকার আর্সেনালের। যেসব জায়গাগুলো দরকার সেটা হচ্ছে মানে অ্যাটাকিং পজিশনে বা মিডফিল্ড জায়গাতেও বেশ কিছু খামতি রয়েছে টিমটায়, যেটা ফার্স্ট ম্যাচে ব্রেন্টফোর্ডের এগেনস্টেও কমপ্লিটলি এক্সপোজড হয়েছিল। আগের বার ডিফেন্স আমরা যেটা আর্সেনাল নিয়ে আগেও যখন আলোচনা করেছি, তখন মানে এটা জানা গেছে যে আর্সেনাল আগের বছরের ডিফেন্স যথেষ্ট ভালো খেলেছিল, কিন্তু গোল স্কোরিং একটা হিউজ ইস্যু ছিল। কিন্তু এবারে আমি যদি দেখি, বেন হোয়াইটকে কিনেছে ডিফেন্ডার, অ্যারন রামসডেলকে কিনলো গোলকিপার, এবং গোলকিপার সেও হয়তো সেকেন্ড চয়েস। তো আলটিমেটলি 35 মিলিয়ন কি ট্রান্সফার ফি, 30 মিলিয়ন। হ্যাঁ 30 মিলিয়ন দিয়ে একটা ফার্স্ট চয়েস গোলকিপার কেনাও মনে হয় মানে মানে একদম হাই কোয়ালিটি এলিট লেভেলের গোলকিপার না হলে 30 মিলিয়ন দিয়ে এটা সেই লেভেলের গোলকিপারও কেনে না লোকে। আর্সেনাল সেটা দিয়ে একটা সেকেন্ড চয়েস গোলকিপার কিনলো, তো হয়তো সে ফার্স্ট চয়েস হয়ে যাবে। কিন্তু র্যামসডেলকে আমি খুব একটা দেখিনি, বোনমাউথে খেলতো তখন একটু দেখেছিলাম, বিশাল কিছু ইমপ্রেসিভ লেগেছিল এরকম না। লেন হচ্ছে যে খুব হিউজ একটা ইমপ্রুভমেন্ট হবে এরকমও নয়। যে বেস্ট গোলকিপারটা অ্যাস্টন ভিলাতে খেলছে আর্সেনালের অ্যাকচুয়ালি, আমি যদি বলি লাস্ট 2-3 সিজনের ওদের গোলকিপিং পজিশনের ব্যাপার। তো আর্সেনালের ফার্স্ট ম্যাচেও যেটা কিরেন টিয়ারনি আর এমিল স্মিথ রো, এই দুজন প্লেয়ার ছাড়া বাকি গোটা টিমটাকে খুব মানে সাবপার লেগেছিল এটা। এবং প্রিমিয়ার লিগেও তুমি লাইন আপ দেখো, ব্যালোগুন ওদের একাডেমির প্লেয়ার, যে স্ট্রাইকারের নাম্বার 9 পজিশনে খেলেছে, ইপিএল এ ফার্স্ট ম্যাচে ব্যালোগুন খেলছে। ইজ আ মানে ফার্স্ট 11-এ তো কোনো ইমপ্রুভমেন্টই হয়নি এত সেল করে। আমি 134 মিলিয়ন পাউন্ড যে খরচা হয়েছে, তাতে বেন হোয়াইট 50 মিলিয়ন দিয়ে কেনা হয়েছে। আমার পার্সোনালি মনে হয় না বেন হোয়াইট রব হোল্ডিং এর থেকে বিরাট ভালো ডিফেন্ডার। বেন হোয়াইট লিটারালি বুলিড বাই ব্রেন্টফোর্ড, মানে ইভান টনি কমপ্লিটলি বুলি করেছে গোটা ম্যাচটা জুড়ে। এবার তারপরে নুনো তাভারেস সেকেন্ড চয়েস রাইট ব্যাক, লেফট ব্যাক দু জায়গায় খেলতে পারে। সাম্বি লোকঙ্গা ফার্স্ট ম্যাচে খেলেছে, কিন্তু যদি শাখা আর পার্টে যদি ফিট থাকে, সাম্বি লোকঙ্গা টিমে ঢোকে না।
অডেগার্ডকে নিয়ে এসেছে, অডেগার্ড লাস্ট ইয়ারও ছিল। ফরওয়ার্ড লাইনে কোনো ইমপ্রুভমেন্ট নেই, মিডফিল্ডেও কোনো প্লেয়ার এনে ইমপ্রুভ করা যায় তা হচ্ছে না। ডিফেন্সে বলা যায় বেন হোয়াইট ইমপ্রুভ করছে, বাট দ্যাট ইজ এখনো ডিবেটেবল। তো 134 মিলিয়ন পাউন্ড যখন আর টিম খরচা করছে, তখন তার ফার্স্ট 11 ইমপ্রুভ হচ্ছে না। এটা রিক্রুটমেন্টের একটা বড় খামতি থেকে যায়। এবার এখনো 11 দিন আছে, আমি আর্সেনাল প্লেয়ার আনতেই পারে। হ্যাঁ, দেওবন্দ বল। আমার যেটা মনে হচ্ছে, এটা আমি মানে কয়েকটা জায়গায়, মানে বিবিসি বা এইসব কয়েকটা জায়গায় দেখে যেটা আমার মনে হলো, আর্সেনাল একটা স্ট্র্যাটেজি নিয়েছে যে ওই আবার আমরা সেই মানে আন্ডার 23 প্লেয়ার্স কিনবো, এবং সেই প্লেয়ার্সগুলোকে কিনে আমরা মোটামুটি এমন একটা ইয়েতে, যখন সেই প্লেয়ারগুলো আমাদের ক্লাবে এসে আস্তে আস্তে গ্রো করবে এবং ক্লাবটা সেইভাবে গ্রো করবে। তো যে গোলকিপারটাকে কিনেছে 30 মিলিয়ন দিয়ে, একটা নাম্বার 2 গোলকিপার কেনার কোনো মানেই হয় না, কিন্তু ওই গোলকিপারটা এই বছর বোধহয় ইউরোতে ইংল্যান্ডের টিমে চান্স পেয়েছিল, সেই জন্য বোধহয় ওকে ওর দরটা ওই রকম হয়ে গেছে। ইংল্যান্ডের ফোর্থ চয়েস গোলকিপার। তাহলে যে গোলকিপার দুবার প্রিমিয়ার লিগ থেকে রেলিগেট হয়ে যায়, তাকে কেনার মতো এতটা ইয়ে হয় না। তো যাই হোক, মানে না, আমি এই দামটা নিয়ে একটা জিনিস বলবো যে এই প্রিমিয়ার লিগে ইংলিশ প্লেয়ারদের মার্কেটটা মানে এখানে ঘরে বসে বোঝাটা ঠিক যায় না। না এই একটা আমি বলছি, শেফিল্ড ইউনাইটেড আগের বছর একটা টোটালি আনপ্রোভেন একটা স্ট্রাইকার রায়ান ব্রিউস্টার লিভারপুল থেকে 26 না 27 মিলিয়ন পাউন্ড দিয়ে কিনেছিল, গোটা সিজন কোনো গোল করেনি, শেফিল্ড রেলেগেট হলো। তো মানে ইংলিশ প্লেয়ারদের যে একটা ডোমেস্টিক হোমগ্রোন মানে এমনি একটা হাইপ আর মানে দামটা মিডিয়াই একটা ড্রাইভ আপ করে দেয়। না, হাইপের থেকেও বড় কথা একটা হোমগ্রোন কোটা আছে, বা আর্সেনালের হোমগ্রোন fulfill কোটা নিয়ে প্রবলেম ছিল, ওই জন্যই ইংলিশ গোলকিপারই চাইছিল। যদি ইংলিশ গোলকিপারই চায় আর যদি সেকেন্ড ডিভিশন থেকেই আনতে হয়, তাহলে আমার মনে হয় র্যামসডেলের থেকে বেটার গোলকিপার স্যাম জনস্টন, ওয়েস্ট ব্রমে খেলে। 1 বছর কন্ট্রাক্ট বাকি, 30 মিলিয়ন দিতে হতো না, বোধহয় 15-16 মিলিয়নে চলে আসতে পারতো। তো এবার আমি আর্সেনালের রিক্রুটমেন্ট, আমি চাই আর্সেনাল ফ্যানরা কমেন্ট করুক নিচে, তাদের রিক্রুটমেন্ট নিয়ে তাদের কি বক্তব্য আছে। আর আমি আর্সেনাল ফ্যান নই, তবে আমার যেটা মনে হয়েছে যে তুমি একসময় ছিলে আর্সেনাল ফ্যান, আইআইটি ডেজে। ফ্যান ছিলাম না, মানে আর্সেনাল খেলা খুব ভালো লাগতো। ব্যথা ছিল একটা। হ্যাঁ, মানে ধরতে পারিস যে দুটো ডেটে গেছি কৃষ্ণেন্দুর মতো। কিন্তু কিন্তু আর্সেনালের যেটা আমার ফ্যানেরা মোটেই বলতে পারবে না যে ক্লাব টাকা দেয়নি, ঠিক আছে, ক্লাব টাকা দিয়েছে, কিন্তু যে মানে হায়ারিংটা যার মাথা থেকে বেরোচ্ছে সেইটা না ঠিক মতো প্ল্যান করে হয়নি। মানে এখন সিজনের এই যে লাস্ট 2 সপ্তাহ মতো বাকি আছে, এখন গিয়ে মার্টিন ওডেগার্ডকে কেনা হচ্ছে, তাও 40 মিলিয়ন দিয়ে। এখন গিয়ে মানে একটা সেকেন্ড গোলকিপার কেনা হচ্ছে। আমি বুঝতে পারছি না যে জিনিসগুলো হয়তো জুন জুলাই মাসের মধ্যে শেষ করে ফেলা যেত, এবং তখন হয়তো যেটা ওটাকে আরো বেটার মানে নেগোশিয়েট করতে পারতো, সেটা হয়তো ওরা ধরে রেখেছে যে ওই লাস্টের মিনিটে যদি যাই তখন কিছু হয়তো বার্গেন পাবো, কিন্তু উল্টে বার্গেন তো পাচ্ছেই না, উল্টে তাদেরকে কিন্তু এক্সট্রা পয়সা দিতে হচ্ছে। নাহলে একটা রেলিগেটেড প্লেয়ারকে 30 মিলিয়ন দিয়ে কেনার কোনো মানে হয় না। আমার মনে হয় যে আর্সেনালকে এখন এই সামনের 2 সপ্তাহ বা 1.5 সপ্তাহ যে কদিন আছে, ওই বার্গেন বিন করে 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 আরো অন্তত 3-4টে প্লেয়ার কিনতে হবে, না হলে চাপে পড়ে যাবে। এবার একটু ইংল্যান্ড থেকে ইটালি যাই। আমাদের দেওপমদার ডোনারুমা র্যান্ড খুব ফেমাস। এবার ডোনারুমা এই বোধহয় কালকে কোন একটা ইটালিয়ান নিউজ পেপারকে বলেছে যে সে পিএসজি জয়েন করেছে এসি মিলান থেকে, 7 টাইম ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এসি মিলান থেকে পিএসজি তে গেছে, যার এক্সিস্টেন্স পুরো 40 বছর, অ্যাম্বিশনের জন্য। এটা দেওপমদার কি বক্তব্য? অ্যাম্বিশন কি মিলানের থেকে হতো না ফুলফিল? না, এটাতে আমার এই বক্তব্যটা ও যেটা বলেছে, এই বক্তব্যটার সাথে মানে মানে অ্যাজ আ ফুটবল লাভার আমি ওটার সাথে মানে দ্বিমত হতে পারছি না। তার কারণ গত 10 বছর ধরে মিলান, 10 বছর না 7 বছর ধরে মিলান চ্যাম্পিয়ন্স লিগে নেই, এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে গেছে। পিএসজি গত বছরের সেমিফাইনালিস্ট, তার আগের বছরের ফাইনালিস্ট। তো এটা একটা, এখন এই মুহূর্তে বলতে গেলে পিএসজি একটা ইনফর্ম টিম।
সো আমার মনে হয় না সেই দিক থেকে ও যদি বলে থাকে যে এই কথাটা যেটা বলেছে সেটাতে কোনো, এরকম নতুন ক্লাবে গেলে সবাই বলে যে আমি একটা, যেমন মেসি বলবে যে আমি এখানে এসেছি, আমার সাথে আমি প্রাউড যে আজকে ভেরাত্তির সাথে খেলতে পারছি, কি বলে ভেরাত্তি তো জাভির থেকেও বেটার প্লেয়ার, এরকম মেসিও বলেছে। এইগুলো নিয়ে এইগুলো ধরার মুখে মুখে কথা বসিয়ে তো লাভ নেই কিছু। ডনারুমা তো মেসিও বলছে পিএসজি হচ্ছে সেরা প্লেয়ার, মানে শেখের টাকা বলছে, পেছনে তো মেসি বলছে না, ওইদিকে দোনারুমাও বলছে না, বলছে শেখের টাকা বলছে। তো আমার দোনারুমার এটা নিয়ে কোনোই আপত্তি নেই, আমি মানে 100% দোনারুমার সাথে একমত যে ও একটা বেটার, মানে একটা মোর একটা এমন ক্লাবে গেছে যেখানে হয়তো ও একটা লিগ জিতবে, যদিও আম, ও যে ক্লাবে গেছে সেই ক্লাব লিগ উবার ইটসের নাম্বার 2 ফিনিশ করেছে, যে ক্লাব ছেড়ে গেছে সেই ক্লাব ও সেরিয়াতে নাম্বার 2 ফিনিশ করেছে। তো একটা মানে একটা আপডেট দিয়ে দিই যে আমাদের এট দ্য টাইম অফ রেকর্ডিং আমরা ঠিক রেকর্ড করছি পিএসজির লিগার থার্ড ম্যাচটার আগে। তো পিএসজির লাইন আপটায় কেইলর নাভাস ফার্স্ট গোলকিপার এবং ডনারুমা স্টার্টেড অন দ্য বেঞ্চ। তো যেটা দেবপম দা এর আগে বলেছিল যে হয়তো দেবপম সেকেন্ড গোলকিপার হয়েছে, তো মনে হচ্ছে প্রথম দিক থেকে সেরকমই আভাস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মানে আমার যেটা মনে আছে যে পচেতিনো ক্লিয়ারলি বলেছিল যে আমার 1 নম্বর গোলকিপার হচ্ছে কেলর নাভাস। আমার মনে হয় ওর ভাই অ্যান্টোনিও দোনারুমা, সে রিসেন্টলি পাডোভাতে সাইন করেছে, পাডোভা হচ্ছে সেরি সিতে খেলে। তো হয়তো উম, আহ, মানে জিয়ানলুইগি ডনারুমার হয়তো এটা মাথায় নেই যে ওই জিয়ানলুইগি ডনারুমাকে মানে আমাদের টিমে চান্স দেওয়ার জন্য ওর ভাই, যে কিনা সেরি সির কোয়ালিটি, সেরি সি, সেরিয়া, সেরি বি, সেরি সি, সেরি সির কোয়ালিটি, তাকে আমরা 1 মিলিয়ন দিয়ে গত 4 বছর পুষেছি। তো যেটা আমার ডনারুমার যে ওখানে গেছে সেটার মানে ওই কমেন্টটাতে আসি, সেটাতে আমার কোনোই আপত্তি নেই। যেভাবে গেছে সেটাতেই একটুখানি ইয়ে ছিল, কিন্তু আমার মনে হয় যে যে প্লেয়াররা মিলানে খেলতে চায় না তাদের মিলানে থাকার কোনো দরকারও নেই। যারা প্লেয়াররা খেলতে চায় তাদেরই আসা উচিত মিলানে, তাদেরই খেলা উচিত। তো আমার সেই হিসাবে ডনারুমার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। ইটালিতেই থাকি, ইটালিতে না, পিএসজি নিয়ে আরেকটা আপডেট, পিএসজি মেসি নেইমার দুজনেই নাকি বার্সেলোনায় ভ্যাকেশন কাটাতে এসেছে। ওদের আজকে লিগায় থার্ড ম্যাচ, কেউই দুজনের মধ্যে কেউই এখনো কোনো লিগ ম্যাচ খেলেনি। ওটা লিগ ওয়ানটা হচ্ছে মানে ওখানকার পার্ট টাইম। অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না ভ্যাকেশনে পিএসজি গেছে না বার্সেলোনায় এসছে ভ্যাকেশনে। হ্যাঁ, এবার ইটালিতেই থাকি। মাঝপথে ওরা কি একটুখানি ইয়েতে মানে লামাসিয়া বা ওই ওই ফুটবল গ্রাউন্ডে গিয়ে একটু ঘুরে টুরে আসছে নাকি, এরকম কোনো খবর আছে? তো ওভার ডিউ কোনো একটা ফেয়ারওয়েল আর একটা আচ্ছা, দেবে। না, এখানে এখানে আমি আমি দুটো খবর দেই। আহ, হয়তো অনেকেই অলরেডি জেনে গেছেন যে লিগ উবের ইটস এই বছর সোনিতে দেখাচ্ছে। না, আহ, দেখাচ্ছে না, না, কনফার্ম নেই। আলটিমেটলি দেখাচ্ছে না। এখানেই দেখাক, দেখবো না সোজা হিসেবে। দেখাবে দেখাবে সোনিতে দেখাবে, আর এই মাসের মধ্যে না হলে সামনের মাসের মধ্যে হয়ে যাবে। আর যারা নর্মাল খেলাধুলা দেখে যেমন সেরিয়া বা লা লিগা, তাদের জন্য রিলায়েন্স নিয়ে এসছে ভুট সিলেক্ট বা রিলায়েন্স জিও। আমি আজকেই ভুট সিলেক্টের সাবস্ক্রিপশনটা নিলাম। 1 ইয়ার সাবস্ক্রিপশন হচ্ছে 299, তাতে সারা বছর বসে বসে লা লিগা, জানি না লা লিগাতে কাকে দেখবো, এবছর তো লা লিগাতে কেউই নেই তেমন, আর তার সাথে সাথে সেরিয়াটা দেখা যাবে। বুন্ডেসলিগার, প্রিমিয়ার লিগ, ট্র্যাডিশনাল স্পোর্টস চ্যানেলই এখনো দেখানো হচ্ছে, স্টার স্পোর্টস আর ওদের স্ট্রিমিং হটস্টার। এবার আমরা ইটালিতে থাকি, ইটালিতে এসি মিলান থেকে কোন ট্রান্সফারটা বেশি পেইনফুল, দোনারুমা, হাকান চারানুগলু, না ম্যানুয়েল লোকাটেলি যে জুভেন্টাস জয়েন করলো? মানুয়েল লোকাতেলি অবশ্য মিলান থেকে জয়েন করেনি, মানুয়েল লোকাতেলি জয়েন করেছে হচ্ছে সাসুওলো থেকে। সাসুওলো। মিলান ফ্যান কিন্তু হিসেবে। মিলানে ছিল একসময়। হ্যাঁ, মিলানে ছিল এক সময়। তবে এর মধ্যে তিনটে প্লেয়ারই যেরকম নতুন ক্লাবে গিয়ে একটা মানে ওই ওই আদেখলাপানা হয় না, যে একটা
নতুন জায়গায় গেছি, সেখানে একটা আদেখলাপানা, মানে এই আচ্ছা এরকম আচ্ছা। আমি ছোট্ট ছোট্ট দুটো তিনটে উদাহরণ দিচ্ছি আম, আদেখলাপানার। হাকান চালানোগ্লু, যে কিনা ওই ক্রিশ্চিয়ান এরিকসনের হার্ট অ্যাটাকের সুযোগ নিয়ে নিজের দাম 500K বাড়িয়ে নিয়েছে স্যালারিটা। তো সেই হাকান চালানোগ্লু যখন ইন্টারের ইয়েতে গেছে, ইন্টারের প্রথম যখন সাইন হয়েছে, তারপরে ট্রফি রুমে ঢুকে বলেছে যে আমরা আবার কি আই আই ওয়ান্ট টু উইন দ্য স্কুডেটো এগেন উইথ দিস টিম। ঠিক আছে, মেমোরিটা ল্যাপস হয়ে গেছে যে যখন স্কুডেটোটা জিতেছিল তখন কিন্তু ও কিন্তু ওই টিমে ছিল না। ঠিক আছে, তো কথাটা বলেছি আই ওয়ান্ট টু উইন দ্য স্কুডেটো এগেন উইথ দিস টিম। তো এটা হচ্ছে একটা আদেখলাপানা, যে সামনে আছে দেখছি কিছু একটা বলতে হবে, এরকম একটা বলে দিলাম। তো ইয়ে কি বলে আমাদের দনারুমাও যেমন এই যে বললো যে আমি একটা ওখানে গেছি, আমি আমার গ্রোথ, নিজের গ্রোথের জন্য আমি ক্লাবটা ছেড়েছি। আমি আমার আমার পার্সোনাল গ্রোথের জন্য, আমার ক্লাবের প্রতি এখনও চূড়ান্ত ভালোবাসা আছে, আমি নিজের পার্সোনাল গ্রোথের জন্য ক্লাব ছেড়েছি। এই পার্সোনাল ভালোবাসা এখনও আছে, নিজের পার্সোনাল গ্রোথের জন্য ছেড়েছি। কিন্তু গত 1 বছর ধরে প্রায় প্রত্যেকটা মাসেই যখনই মিনো রায়োলা এসে ওই কন্ট্রাক্ট রিনিউয়ালের কথা বলেছে, তখন ডনারুমা যা দাবি করেছে, বলেছে যে হ্যাঁ হ্যাঁ আমি এখানেই থাকবো, আমি এখানেই থাকবো, আমি এখানেই থাকবো। যদি মানে অ্যাকচুয়ালি মার্কা বাচ্চা হয় তখন তো বলতে পারে না না আমার একটা পার্সোনাল একটা অ্যাম্বিশন আছে, আমি চেষ্টা করছি বার্সেলোনাতে যাওয়ার, আমি চেষ্টা করছি ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার, আমি চেষ্টা করছি বায়ার্ন মিউনিখে যাওয়ার। তার পার্সোনাল অ্যাম্বিশনে ছিল হচ্ছে যে আমি চেষ্টা করছি যে এখান থেকে কি করে আমি ফ্রিতে একটা জায়গায় যেতে পারি, যাতে আমার এজেন্ট আরও কিছু 20-25 মিলিয়ন কামাতে পারে। 20-25 মিলিয়ন জানি না ও কামাতে পেরেছে কিনা, পিএসজিতে গিয়ে সেটাও এখন দেখাচ্ছে। এই তো এখন শুনছি যে সেকেন্ড ইয়েতে বসে আছে। যদি সেকেন্ড মানে যদি বছরের হাফ দ্য টাইম সেকেন্ড হয়ে বসে থাকে, তাহলে জানি না হয়তো 2022-এর যে ইটালির ওয়ার্ল্ড কাপ টিম হবে তাতে হয়তো আমরা দেখবো যে অন্য কেউ হয়তো ইটালির নাম্বার 1 গোলকিপার হতে পারে, এটাও হতে পারে। তবে এগুলোর থেকেও বোধহয় ছাড়িয়ে গেছে মানুয়েল লোকাতেলি, যেটা বলেছে মানুয়েল লোকাতেলি যখন জুভেন্টাসে গেছে। আমি জানি না তোরা দেখেছিস কিনা, 2017 সালের একটা গোল আছে, তোরা যদি সার্চ করিস 2017 লোকাতেলি গোল ভার্সেস জুভেন্টাস, গোলটা দেখতে পারিস। গোলটা অসাধারণ, বক্সের বাদিক থেকে মানে বক্সে জাস্ট ঢুকে একটা চূড়ান্ত একটা শট নিয়েছে, যেটা বুফনের হাত ছাড়িয়ে আর কি গোলে ঢুকে গেছে। অসাধারণ গোল। মিলান নিজের মাঠে অনেক দিন পরে জুভেন্টাসকে হারালো। ওই গোলটার পরে মানুয়েল লোকাতেলির যে এক্সপ্রেশনটা ছিল, সেটা অনেকটা ওই ওয়ার্ল্ড কাপ জেতার পরে যেরকম এক্সপ্রেশনগুলো হয়, ধরে নে 2006-এর ওই পেনাল্টিটা মারার পরে ফ্যাবিও গ্রসোর যেরকম একটা এক্সপ্রেশন ছিল, যে ওই সে মাথাটা একটা ইটালিয়ান থাকে না, মাথাটা এরকম নাড়াতে নাড়াতে পুরো এরম করতে করতে এই হয়। ঠিক আছে, 82 সালে যেটা একটা হয়েছিল 2006-এ ফ্যাবিও গ্রসো। আর লোকাতেলি দেখবি যে ওই জুভেন্টাসের গোলটা দেওয়ার পরে এরম করতে করতে ওরকম একটা ইয়ে আছে। 2016 ওই আর কি। সেই প্লেয়ার আজকে জুভেন্টাসে গিয়ে বলছে যে এটা তো আমার ছোটবেলার থেকে স্বপ্ন ছিল, এখানেই খেলবো, এটা আমার ছোটবেলায় আমার একদম মানে মানে এটা আমার ছোটবেলার স্বপ্নের ক্লাব, আমি স্বপ্নের ক্লাবে এসেছি। তো আমার মনে হয় যে আমি কারুর স্বপ্নকে মানে খাটো করতে চাই না। যেমন কথার কথা, আমার 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 ছোটবেলার স্বপ্ন ছিল আমি এরকম একটা ইউটিউব চ্যানেল খুলবো, খুলে আপনাদের সামনে এরকমভাবে কথা বলবো। আমি আজকে আমার স্বপ্ন সফল করতে পেরেছি। তো সেটা লোকাতেলিও আজকে এরকম একটা স্বপ্ন সফল করতে পেরেছে। তবে আমি জানি না জুভেন্টাসে গিয়ে ও কতটা নিজেকে আরও মেলে ধরতে পারবে। একটা কথা হচ্ছে যে জুভেন্টাস মানে ভালো, যদি প্লেয়ার ভালো খেলে তাদেরকে ধরে রাখে, কিন্তু যারা একটুখানি পড়ে যায় তাদের কিন্তু টান মেরে বারো করে দেয়, মানে ভেরি রুথলেস অ্যাবাউট ইট। তো এগুলো অনেকেই এগুলো জানে। তো প্লেয়ারকে কিন্তু টেনে নিয়ে যায় না। তো সেটা অনেকাংশে, যেমন মিলান, যেমন অ্যান্টোনিও ডোনারুমার কথা বললাম, 4 বছর টেনেছে 1 মিলিয়ন স্যালারিতে, তার কারণ ওর দাদাটাকে খেলানো, ওর ভাইটাকে খেলানোর জন্য। তো লোকাতেলি ভালো খেলুক,
ইটালির একটা নতুন মিডফিল্ডার। তবে আমার মনে হয় যে ইটালির মিডফিল্ডের সেরা মিডফিল্ডার এই মুহূর্তে হচ্ছে বারেলা, যে ইন্টার মিলানে খেলে, এবং তারপরের সেরা প্রতিভা যদি বলি সেটা হচ্ছে স্যান্ড্রো টোনালি। তো আমার মনে হয় বারেলা উইল বি, পরের বছর ইন্টার ছাড়ছে। বারেলা বোধহয় বালন দিওর জিতবেই। আমি জানি না ইন্টারে থাকবে কি থাকবে না, সেটা পরের ব্যাপার, কিন্তু ইন্টারে খেলে বলে ছেলেটার প্রতিভাটাকে তো আমি না করতে পারি না। মানে এই মুহূর্তে ইন্টারের মিডফিল্ড এবং ডিফেন্সে প্রচণ্ড ভালো। বাস্তনি, স্ক্রিনিয়ার, বারেলা, বাস্তনি এবং বারেলা হচ্ছে মানে ইটালির পুরো একদম স্তম্ভ। সেখানে লোকাতেলি তো অর্ধেক সময় ইউরোতে খেলেনি, তাই না? ওই বলে বয়স্ক স্টেজের পর আর সেভাবে খেলেনি। বয়স্ক ভেরাতি এসে ওকে সরিয়ে দিয়েছিল। তো যাই হোক, তবে মিলান ফ্যানদের থেকেও আমি একটু বেশি কষ্ট পেয়েছি, কারণ মিরালেম পিয়ানিচকে বোধহয় আর মানে দেওয়া গেল না ওদিকে। আচ্ছা Chance- আরেকটা আবার এখানে আরেকটা কথা আছে। ক্যানিচ হয়তো দেখ আমরা হয়তো লোনে নিতে আসতে পারি, আছি লাইনে আছি আপাতত, Rant নয়, এটা rant নয়। দেখা যাক। হ্যাঁ, সাসুওলোর একটা বেশ সম্মানজনক ক্লাব। এই 2013-14 সালে বোধহয় সেরি বি থেকে প্রমোট হয়ে এসছে, তারপরে মোটামুটি সেরিয়াতে থেকে গেছে টানা, ভালো ট্রান্সফার ভালো করে। এই লোকাটেলি ট্রান্সফারটা নিয়ে আমি একটু ইয়ে করি। লোকাতেলি ইটালির ন্যাশনাল টিমে খেলা প্লেয়ার। লোকাতেলির প্রাইস বিড মেরেছিল ওদের আর্সেনাল 40 + 5, 40 হচ্ছে প্রথমে, 5 মিলিয়ন ইন বোনাস, Adults. 45। আলটিমেটলি লোকাতেলিকে যখন জুভেন্টাসকে বিক্রি করা হয় তখন কততে গেছে বা কিভাবে গেছে সেটা কি তোরা জানিস? 2 বছরের লোন, 35 মিলিয়ন অব্লিগেশন টু বাই। হ্যাঁ মানে 2 বছর লোন, সেটার কোনো লোন ফি নেই, এটা হচ্ছে খুব আশ্চর্যজনক একটা ডিল, বলে এটা লাফেবেল সত্যি কথা বলতে। এখনো লাফাবেলটাতে আসিসনি। 2 বছরের লোনটা অব্লিগেশন কবে হবে তোরা জানিস? কবে? 2022 সালের সেকেন্ড হাফে জুভেন্টাস যখন ফার্স্ট পয়েন্টটা পাবে। আচ্ছা বলতে চাইছো বাংলায় বলছি মানে প্রথম বছরে কোনো ফি নেই, লোনটা অব্লিগেশনও নয়। সেকেন্ড ইয়ারের ফার্স্ট হাফেও লোনটা অব্লিগেশন নয়, সেকেন্ড হাফে মানে 2 বছরের, মানে যদি 2 বছর ধরিস তাহলে 4টে হাফ, তো ফোর্থ হাফটাতে গিয়ে ফার্স্ট পয়েন্টটা যখন জুভেন্টাস পাবে, ততদিনে যদি লোকাতেলি খেলে, যদি ইনজিওর না হয়, যদি পারফরমেন্স গ্রাফ এরকম চলতে থাকে, তাহলে ফার্স্ট পয়েন্টে যখন জুভেন্টাস পাবে তখন ওই যেটা গিয়ে অব্লিগেশন হবে। এবং তারপরে ওই যে অব্লিগেশনটা হলো, তারপরের 5 বছরে ওরা 7 করে পাবে। মানে আমার প্রশ্ন এখানে ইনস্টলমেন্টসটা ঠিক আছে, ইনস্টলমেন্টসে সব ডিলই হচ্ছে, সেটা নিয়ে প্রবলেম, বাট ইনস্টলমেন্ট না, এখন ইনস্টলমেন্টের সাথে বোনাস আসে, আর এটা হচ্ছে বোনাসটা আগে যে ফ্রি, এটা হচ্ছে এটা ফ্রি দিচ্ছে, সেটা হচ্ছে বোনাসটা আগে। তারপরে যে মানে সেকেন্ড ইয়ার থেকে যখন শুরু হবে সেখান থেকে আরো 5 ইয়ার্স, মানে 7 বছরে গিয়ে ও 35 মিলিয়ন পাবে। 2027 গিয়ে 35 বিলিয়নেরও পাবে না। আমার প্রশ্নটা এখানেই যে আন্দ্রেয়া আনেলি কি মানে কোনো মাফিয়া সিস্টেম চালায়? কেন কি লোকাটেলি এরকম একটা প্লেয়ার পেলো, চিয়েসাকেও 2 বছরের লোন প্লাস অব্লিগেশন টু বাইতে কিনেছিল, তাও ফিওরেন্টিনা থেকে। ফিওরেন্টিনা ট্র্যাডিশনাল জুভেন্টাস রাইভালস। মানে আমার একটা বিরাট একটা গল্প হচ্ছে, যখন বাজিও ফিওরেন্টিনা থেকে জুভেন্টাস ছেড়ে ফ্লোরেন্সে রাইটস হয়েছিল, এরকম একটা রাইভেলরি। আমি তো প্রিমিয়ার লিগে ভাবতেই পারি না যে আর্সেনাল একটা প্লেয়ার ম্যানচেস্টার ইউনাইটেডকে বেচে দিচ্ছে 2 বছরের লোন নেই, তারপরে অব্লিগেশন টু বাই। ভাবতেই পারি না। এইটা ইতালিতেই খালি পসিবল না, না খালি জুভেন্টাসের জন্য এই স্পেশাল ডিল গুলো রাখা হয়? এই ডিলগুলো জুভেন্টাস কি খোসলা ইলেকট্রনিক্স? এই ডিলগুলো তুই ঠিকই বলেছিস, একটা পার্টিকুলার ক্লাবের জন্যই হয়। সেই পার্টিকুলার ক্লাবটার সাথে আরো অনেক কিছু সেটিং আছে, সেই আরো অনেক সেটিং গুলো হয়। তুই দেখবি না যে এরকম কোনো 2 বছরের লোন দিলে বা এরকম ভাবে অন্য ক্লাব হ্যাঁ নেয়। এই তো মিলান ফ্লোরেন্সিকে নিয়েছে রোমা থেকে লোনে, তার লোন ফি হচ্ছে 1 মিলিয়ন, এবং তারপরে তাকে 1 মিলিয়ন, তারপরে তাকে কিনতে গেলে আরো 4.5 মিলিয়ন লাগবে। জেকোকে ফ্রিতে রোমা দিয়ে দিয়েছে ইন্টারকে,
কিন্তু যদি জেকো যদি ইন্টার যদি চ্যাম্পিয়ন্স লিগ স্পটে থাকে তাহলে ইন্টার 2.5 মিলিয়ন রোমাকে ফেরত দেবে সামনের বছর। মানে বেসিক্যালি এটা কি হয়, যে বছরে যাচ্ছে সেই বছরের মধ্যে কিছু থাকে। হুম হুম। যেটা স্যান্ড্রো টোনালের সঙ্গে ব্রেশিয়ার সঙ্গে হয়েছিল। একদম একদম। কিন্তু কিছু এরকম আছে, নিশ্চয়ই আছে, মানে ব্যাপারটা বুঝতেই পারছি যে এরকম একটা ইউনিক যখন একটা টিমের সাথে যখন এরকম ভাবে নেগোশিয়েট করতে হয় তখন এরকমই হয়। প্লাস আরেকটা যেটা হচ্ছে যে ওই যে বলে যে আমার ওই ছোটবেলা থেকে আমি স্বপ্নের ক্লাব যার জার্সি আমি মাথায় দিয়ে ঘুমাতাম, সেই ক্লাবে খেলবো, তো আমি তোমার হয়ে আর খেলবোই না। মানে ক্লাবের ওপর একটা চাপ তো সৃষ্টি করা হয় না, সেই চাপটা প্লেয়ার সৃষ্টি করে প্লাস ওদিক থেকে আসে, সেই দুটো মিলিয়ে তখন এরকম। এবার একটু জার্মানিতে যাওয়া যাক। জার্মানি বায়ার্ন মিউনিখ ওই জার্মানির সুপার কাপ ভার্সনটা এই সপ্তাহে জিতেছে ডটমান্ডকে হারিয়ে। যা এটা কি শুরু হলো বায়ার্ন মিউনিখের রথযাত্রার? উইল বায়ার্ন সুইপ এভরিথিং ইন জার্মানি अगेन দিস সিজন? না, সুইপ বলবো না, আমরাও নতুন ম্যানেজারের আন্ডারে একটু ট্রানজিশনই আছি। মানে ডটমন্ডের চান্সেস ছিল, নয়ের এক দুটো খুব ভালো সেভ করেছে, এগুলো মানে একদম না বাঁচালে গোল হয়ে যেত। আর ওই দিনকে আমি বলবো সুলে আর উপামেকানো দুজনে সেন্ট্রাল ডিফেন্সিভ প্লেয়ারটা খুব ভালো অপারেট করেছে। মানে ওরকম দুজনের থেকেই ঠিক আছে। মানে উপামেকানোর পাস্টে লাইপজিগ থাকাকালীন হ্যাল্যান্ডের সাথে প্রবলেম হয়েছিল অনেক, মানে হ্যাল্যান্ড ওকে মাটিতে গড়িয়ে দিয়েছে 2-3 বার, এরকমও হয়েছে। তো সেদিনকে ও বেশ স্টেডি ছিল। নিকলাস সুলের থেকে আমি বলবো বছর দুয়েক পর আমি এত ভালো একটা ডিফেন্সিভ ডিসপ্লে পেলাম। তো এবার ডটমন্ডে যেটা প্রবলেম ছিল হচ্ছে ডটমন্ডে সেন্ট্রাল ডিফেন্সে মানে হামেলস ছিল না, ঠিক আছে, সেটা একটা বড় লস। উইটসেলকে সেন্টার ব্যাক খেলতে হয়েছিল, আর ওদের রাইট ব্যাকও ম্যাটিও মোরে ইনজোর্ড, থমাস মিউনিয়ার কোভিড। তো এরা দুজনেই মানে ফার্স্ট আর সেকেন্ড চয়েস হিসেবে বলা যেতে পারে। তো থার্ড চয়েস রাইট ব্যাক খেলিয়ে প্যাসল্যাক ফিলিক্স প্যাসল্যাককে মানে যেরকম সেমেডোকে ডেভিস এক্সপ্লয়েট করেছিল ওই দিনকেও লেফট উইং দিয়ে ডেভিস ফিলিক্স প্যাসল্যাককে আর সার্জ গ্নাব্রিও ফার্স্ট হাফে এটা ক্রস দিল লেভানডস্কির গোলটার জন্য। মানে তুই আর বলছিস মানে তুই বলছিস সেমেডো একটা মেকশিফট রাইট ব্যাকের থেকেও খারাপ প্লেয়ার? মানে সেটা নিয়ে আমি কমেন্ট করবো না, আমি সেমেডোকে অত দেখিনি। কিন্তু বায়ার্নের টু জর্গে মেন্ডেস, ক্রেডিট টু জর্গে মেন্ডেস, ওরকম একটা প্লেয়ারকে 40 মিলিয়ন দিয়ে গুছিয়ে দিতে হ্যাঁ। পেরেছে। বায়ার্নের ফরাসি প্লেয়ারদের কি অবস্থা? বাইরে ফরাসি প্লেয়ারদের অবস্থা হচ্ছে দেখো, দুটো মিডফিল্ডার ফরাসি আছে, তাদেরকে আমরা বেচতে চাই। আর যারা ডিফেন্সে আছে, সেন্ট্রাল ডিফেন্সে যারা আছে ঠিক আছে, নিয়ানজু, পামেকানো আর লুকাস হার্নান্ডেজ। রাইট ব্যাক আছে আমাদের একটা বুনাসার, মানে তার ব্যাপারে কথা না বললেই ভালো। এমন প্লেয়ার যার জন্য কোনো ক্লাব মানে হয়তো ফ্রিতে দিলেও কিনবে বলে আমার মনে হয় না। যদি আজকে একটা নিউজ এসছে সে কি চালানোগুলোর মতো ব্যাপার নাকি? চালানোগুলো যখন ফ্রিতে ছিল তখন কাতার থেকে খালি একটা বিড এসেছিল, আর কোনো বিড আসেনি। বুনাসার ব্যাপারটা হচ্ছে, বুনাসার হচ্ছে মাঠে নামলে আমাদের বুকটা একটু ধরপড় করা শুরু করে দেয়। তো বায়ার্নের আর 10 দিন আছে ট্রান্সফার উইন্ডো। বায়ার্নের কোনো প্লেয়ার আসছে? মার্সেল সাবিৎসার কি আসছে বায়ার্নে? আমাদের এখনো বলতে গেলে একটা স্কোয়াডে রাইট ব্যাক আর মিডফিল্ডার হলে ভালো হয়। রাইট ব্যাকে সেরকম টার্গেটস নেই, কিন্তু আবার উইং এ তোমার লিগ 2 এর টুলুস থেকে আমিন আডলি বলে একটা উইঙ্গার আছে, তার সাথে পার্সোনাল টার্মস এগ্রি হয়ে বসে আছে, কিন্তু সেই আবার প্রাইস ডিফারেন্স আছে। আমিন আদলির সাথে পার্সোনাল টার্মস মিলানো এগ্রি করে বসেছিল সেই মে মাসে। তারপরে শোনা যায় যে আমিন আদলি নাকি ফ্রান্সেই থাকতে চায়। তো প্লেয়ারটা কিন্তু ভজগট প্লেয়ার না, আপাতত রিপোর্ট আসছে এটা যে মানে ও উলসবার্গ আর ওই সিটির যে ফ্রান্সের টিমটা আছে সিটি গ্রুপের ট্রয়েস, এদের দুজনকেই রিজেক্ট করে দিয়েছে। ও আপাতত বায়ার্নের জন্য বসে আছে, আর তাই জন্য মানে ফ্রেঞ্চ ওদের ওদের টুলুসের যে প্রেসিডেন্ট না ওনার খেপে বসে আছে, কারণ কি ওরা অনেক বেশি বেশি বেট দিয়েছিল কিন্তু এ যেতে চাইনি।
আর সাবিটজারের সাথেও সেম জিনিস, ওই পার্সোনাল টার্মস এগ্রি হয়ে বসে আছে। আমরা ওই সেলস এর দিকে তাকিয়েছি, হয়তো মানে শেষের দিকে গিয়ে টাকাটা দিয়ে দেবো, মানে স্পেশালি সাবিটজারের জন্য, কারণ কি মিডফিল্ড আমাদের খুবই পাতলা। কিন্তু ওই বলা যেতে পারে যে কি এখন একটু ওয়েটিং গেম চলছে, আরো শেষ 2-3 দিনে গিয়ে হয়তো কিছু হলে হতে পারে। আর আমি এখনো এক্সপেক্ট করবো আরবি লাইপজিগ বেশ ভালো টক্কর দেবে। প্রথম ম্যাচটা হেরে গেছে যদিও, বাট ওদের স্কোয়াড ডেপথ খুব ভালো আছে, মানে লিগ তো ওভারঅল একটা 34 গেমস ব্যাপার, তো ওদের ইনজুরি ফিনজুরি হলেও মানে আমরা যতটা কোপ আপ করতে পারবো তার থেকে বেটার ওরা কোপ আপ করতে পারবে সত্যি বলতে গেলে, প্রেজেন্ট ডে স্কোয়াড যদি আমি কম্পেয়ার করি। এবার একটু বার্সেলোনায় আসি। বার্সেলোনার ফাইন্যান্সিয়াল প্রবলেমস ওয়েল ডকুমেন্টেড। প্লেয়ার রেজিস্টার করতে অসুবিধা হচ্ছিল, জেরার্ড পিকেকে একটা বিরাট ওয়েজ কাট নিতে হয় 3টে প্লেয়ার রেজিস্টার করার জন্য। এত ফাইন্যান্সিয়াল প্রবলেমস আমার এখন আমি দেখি প্লেয়াররা বার্সেলোনার সঙ্গে লিঙ্ক হয়, এটা কি করে পসিবল? মানে কি চলছে? কুমান বলছে আমার মিডফিল্ডার দরকার, একটা ফরওয়ার্ড দরকার। হ্যাঁ, এই কোমান ম্যাচ শুরু ফার্স্ট ম্যাচের আগে বলেছিল যে তখনও ফরওয়ার্ড দরকার, বাট আই থিঙ্ক মিডফিল্ডারও চেয়েছিল বলে। হ্যাঁ, মিডফিল্ডারও চেয়েছিল। মাউরো আরামবারি যে গেটাফের মিডফিল্ডার, তার সাথে একটা রিউমার ছিল, বাট আজকে মানে এট দ্য টাইম অফ রেকর্ডিং আজকে কোমানের প্রেস কনফারেন্সে কোমান ব্র্যাথওয়েটের প্রথম ম্যাচের পারফরমেন্সে বোধহয় খুশি হয়েছে, কারণ বলেছে মানে ইফ ইট ওয়াজ আপ টু মি তাহলে ব্র্যাথওয়েট হয়তো এই সিজনটা থেকে যাবে। তো আই থিঙ্ক ফার্স্ট ম্যাচটার সেই ইয়েটা চেঞ্জ করেছে কোমানের। এবার ওই মানে এই লিঙ্ক গুলোর কোনো মানে হয় না, কারণ মানে অ্যাজ লং অ্যাজ বার্সা একটা হিউজ ডেডউড ক্লাব থেকে না বের করছে, ততদিন কোনো সাইনিং হবেও না, তার কোনো চান্সও নেই। আমার মনে মানে এইগুলো মাউরো আরামবাড়ি কোত্থেকে আসছে, সেই প্রোফাইলটা কেন দরকার আমি সেটাও জানি না। পিয়ানিচ অলরেডি ইজ আউট অফ কোম্যানস প্ল্যানস ফর দ্য সিজন, যেটা আগের সিজনে হয়েছিল। হি ডাজন্ট লাইক পিয়ানিচ। আর কোম্যান যখন একটা প্লেয়ারের সাথে ফল আউট করে, মানে সেটা প্রায় ওই বাচ্চাদের ফিউডের পৌঁছে যায় প্রায়, তো ওই প্লেয়ারটাকেও চান্স দেবে না। তো এই এই লিঙ্কগুলোর কোনো মানে হয় না। ইলাইক্স মোরিবা কতটা ভালো প্লেয়ার, বার্সেলোনা ওর ক্যারিয়ারটা কেন নষ্ট করছে? ইলাইক্স মরিবার কেরিয়ার বার্সেলোনা নষ্ট করছে না। এবার প্রবলেম হচ্ছে ইলাইক্স মরিবা যখন ফার্স্ট টিমে আগের সিজন ফার্স্ট টিমে ওর ফার্স্ট ট্র্যাক হওয়ার কথা ছিল না, বাট হয়ে যায় বি টিমে ভালো পারফর্ম করে ও চান্স পেয়ে যায়, এবং মিডফিল্ডে বার্সেলোনা অপশনস এত কম ছিল সেই জন্য চান্স পায়। লাস্ট 4টে ম্যাচ স্টার্ট করেছিল লাস্ট সিজন। হ্যাঁ, লাস্ট সিজনে 4টে ম্যাচ স্টার্ট করেছিল, গোল একটা অ্যাসিস্টও ছিল। তো এমনি ফিজিক্যাল প্লেয়ার, বল প্রেস রেজিস্ট্যান্স আছে, ভালো প্লেয়ার, পাসিং রেঞ্জও ভালো, খারাপ নয়। ফিজিক্যালিটিটাই মেন, আমি যদি বলি ট্রেটস, তাহলে ওর ওইটাই। ম্যানচেস্টার ইউনাইটেড শুনলাম সিচুয়েশনটা মনিটর করছে। এবার ইলাইক্স মরিবার অনেকেই ইন্টারেস্টেড হবে, কিন্তু ইলাইক্স মরিবার প্রবলেম হয়ে গেছে। ইলাইক্স মরিবা যখন মানে ক্লাবে ওর গ্রোথটা হয়েছে তখন যে অ্যাডমিনিস্ট্রেশনটাকে দেখেছে, আর এখন যেটাকে দেখছে, তাদের একটু মানে তাদের আমি কি বলবো, মানে ওই 1 মিলিয়ন 2 মিলিয়নের জন্য তাদের কাছে বার্গেন করাটা একটু ডিফিকাল্ট। লাপোর্তা আজকে কোম্যান ইনফ্যাক্ট নিজে স্টেটমেন্ট দিয়েছে যে এই ইয়াং প্লেয়ারের কাছে মানিটা বড় ইস্যু হওয়া উচিত নয়। মরিবার এজেন্টও এটার জন্য দায়ী। মানে এই বয়সে একটা গোটা সিজন যদিও মানে স্ট্যান্ডে বসে কাটায়, কারণ বার্সা ওকে বি টিমে পাঠাবে না, এবং যদি এই ডিলে না এগ্রি করে, এই ওয়েজেসে না এগ্রি করে, তাহলে মানে একটা ইউথ প্লেয়ার হিসেবে মরিবা ওয়াজ অলরেডি অন হিউজ ওয়েজেস, তো তারপর থেকেও একটা ডাবল ইনক্রিজ করা ক্লাবের পক্ষে পসিবল নয়, যেখানে বেশিরভাগ প্লেয়ারদের পে কাট নিতে হচ্ছে। তো আজকে কোমান সেটা ক্লিয়ারলি বলেছে, লাপোর্তাও সেটাতে বেন্ড করবে না। তো আই থিঙ্ক মানে বার্সা যদি ফিনান্সিয়াল সিচুয়েশন এত খারাপ বলে, হয়তো মরিবার অলরেডি একটা 10 মিলিয়নের প্রবলি অফার এসেছিল, যেটা বার্সা ডিনাই করেছে। আই থিঙ্ক বার্সা ওয়ান্টস অ্যাটলিস্ট 15 to 20 মিলিয়ন। হ্যাঁ, 15 মিলিয়ন অ্যাটলিস্ট চায়, তো সেটা না পেলে আই ডোন্ট থিঙ্ক ওকে ছাড়বে। আচ্ছা, কি আগুয়েরোকে কি ইয়ে করা হয়েছে? না, এখনো করা হয়নি। আগুয়েরোকে রেজিস্টার করা হয়নি বিকজ আগুয়েরো ইজ আউট। ইনজুর্ড। হ্যাঁ, আগুয়েরো মিড অক্টোবর পর্যন্ত মিনিমাম আউট। সেটা কতটা ওর ইনজুরি না মনের ব্যথা সেটা আমি জানি না, বাট মেসি খবর। আমার কথা হচ্ছে যে ম্যান সিটি তো একটা স্ট্রাইকার খুঁজছে, তো একদম মোর দ্যান ওয়েলকাম, প্লিজ টেক হিম। ম্যান সিটি
সিটি গিয়ে আবার ফেরত যদি আগুয়েরো বাই দ্য ওয়ে আজকে মানে আগুয়েরো সিটিতে ফেরত গেলে পেপের আর ঘুম ঘুম হবে না, পেপ বলবে না আমি এবারে রেজিগনেশনটা দিয়ে দিই। পেপের ওই পেপ গার্দিওলার এত অ্যাকচুয়ালি কান্নাকাটি আগুয়েরো করলাম, আবার প্লেটটা ওটাই ফেরত আসলো কি করে? আগুয়েরোর জন্য ওই ক্রোকোডাইল টিয়ার্স গুলো পেপের তখন আবার ব্যাকফায়ার করে যাবে। পেপ 2 বছর ধরে আগুয়েরোকে খেলায়নি, দিয়ে আগুয়েরোকে যাওয়ার পর কান্নাকাটি করে বলছে আমরা এর কোনো রিপ্লেসমেন্ট পাবো না, কিন্তু তো ওখানেই সত্যি খেলে পাই, অলরেডি ওখানে রিপ্লেসমেন্ট। ওখানে জিংসটা করে দিয়েছে। সত্যি। আগুয়েরো এই উইকে বার্সেলোনার সবচেয়ে বড় খবর যদি বলতে পারি তাহলে হচ্ছে মানে জার্সি নাম্বার নিয়ে যে ইয়েটা চলছে, যে কাকে 10 দেওয়া হবে। এখনো কাউকে 10 দেওয়া হয়নি। 19 আগুয়েরো, অনেকে ভেবেছিল আগুয়েরোকে 10 দেওয়া হতে পারে, কারণ আর্জেন্টিনায় যখন মেসি কিছু কিছু ম্যাচ মিস করতো তখন আগুয়েরো সেই 10টা পেতো। তো বাট আগুয়েরোকে 19 দেওয়া হয়েছে। 10টা আপাতত যে ফার্স্ট টিম প্লেয়ার কোনো এখনো ম্যাচ স্কোয়াডে নেই যে ফিটনেসের জন্য, অ্যাথলেটিক বিলবাওর সাথে ম্যাচটা জন্য স্কোয়াডে নেই, সেটা হচ্ছে ফিলিপ কুটিনিও। তাকে যদি 10 দেওয়া হয় সেটা একটা হিউজ স্টেপ হবে। হিউজ মানে আন্ডারস্টেটমেন্ট যদি বলি, হিউজ স্টেপ হবে একটা। এবার বার্সেলোনা থেকে রিয়াল ম্যাড্রিডে যাই। রিয়াল ম্যাড্রিডে বোধহয় ফ্লোরেন্টিনো পেরেজ বোধহয় এই গানটাই গাইছি, তোরা যে যা বলিস ভাই আমার কিলিয়ান এমবাপ্পে চাই। প্রায় পুরো ক্লাবটাকে বেচে দেওয়া হবে এমবাপ্পেকে কেনার জন্য। আজকে আমি একটা রিপোর্ট পড়লাম যে সব প্লেয়ারকেও রিজেক্ট করেছে পেরেজ, না একে কিনবো না, একে কিনবো না, আমার এমবাপ্পেকে চাই, নয় এই বছর আর না পরের বছর। পরের বছর খালি এমবাপ্পেই নামবে রিয়ালের হয়ে, মানে এতটা বেট কি করে করছে যে এমবাপ্পে কন্ট্রাক্ট সাইন করবে না? হ্যাঁ, এটা বড় প্রশ্ন আমার, যে বেসিক্যালি বেট করা হচ্ছে এমবাপ্পে কন্ট্রাক্ট সাইন করবে না। মানে নট অনলি এমবাপ্পে, তার সাথে আরো ফ্রি এজেন্টস টার্গেট করবে মোস্ট প্রবাবলি, পসিবল ফ্রি এজেন্টস, ঠিক আছে, ক্যামাভিঙ্গা, তারপর মেবি হ্যাঁ, পল ক্যামাভিঙ্গা। পোগবা। তো আরেক আজকে আমি একটা খুব শকিং নিউজ ইএসপিএন এ পড়লাম, আমি এটা বিশ্বাসই করতে পারি না, যে ম্যানচেস্টার ইউনাইটেড ইজ মনিটরিং এমবাপ্পে ফর নেক্সট সামার। আই হ্যাভ নো আইডিয়া, এটা আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। এবার আমার পেরেজকে নিয়ে একটাই প্রশ্ন, যে ইজ পেরেজ বেটিং রিয়ালস শর্ট টার্ম ফিউচার অন গেটিং কিলিয়ান এমবাপ্পে? হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি তো সেটাই, যে দু হ্যাঁ। সিজন ধরেই মোটামুটি ওপেন সিক্রেট যে এমবাপ্পেও ধরে ধরে মাঝে মাঝে বলতে থাকে যে রিয়াল মাদ্রিদ ওর ড্রিম। রিয়াল মাদ্রিদ ওই মানে পেরেজও মাঝে সাঝে বলেছে, যে ইভেন জিদানও প্রেস কনফারেন্সে বলেছে হাউ হি লাইকস এমবাপ্পে, যেটা হ্যাজার্ডকে নিয়েও বলেছিল। এবার বার্সেলোনা এই যে ডিলগুলো করলে, এই যে এই ট্যাপিং আপ প্লেয়ার্স, এই জিনিসগুলো নিয়ে একটু ঝামেলা হয় চারিদিকে। যে কুটিনিওর যখন কেসটা হয়েছিল, কিন্তু রিয়াল মাদ্রিদ করলে সেই খবরটা খুব একটা হয় না, যে এইগুলোকে ট্যাপিং আপ বলে ধরা হয় না সামহাউ। তো এমবাপ্পে আমার মনে হয় নেক্সট সিজনে অনেক কিছুই চেঞ্জ হতে পারে। যে আর এমবাপ্পের নিয়ে জেনারেল কনসেনসাস কি, আমার মনে হচ্ছে এমবাপ্পে হয়তো একটু মানে এই পিএসজির এনভায়রনমেন্টটা কতটা একটা ইয়াং প্লেয়ারের জন্য মানে তার গ্রোথের জন্য ভালো, আমি সেটা নিয়ে মানে সেটা নিয়ে আমি একদমই শিওর নই। বিকজ এমবাপ্পে ইজ ইন ওভার হিজ হেড। মানে ইউরোতে ওর যা পারফরমেন্স দেখলাম, আর ওর যা জেনারেল এখন যা খেলার টেন্ডেন্সি আমি দেখছি, তাতে নেইমার, যদি আমি বলি বার্সেলোনা থেকে পিএসজি যাওয়ার পর থেকে নেইমার মানে ফুটবল এখনো সেই মোমেন্টস গুলো দেয়, কিন্তু সেই কনসিস্টেন্সিটা কমে গেছে। এবার এমবাপ্পে থেকে আমি বলবো, যেই হালান্ডকে পাক, দে আর উইনিং দ্য লটারি এমবাপ্পের থেকেও নেক্সট সিজনে। আমার একটা বেসিক হলো যে লিগ ওয়ানে থেকে একটা প্লেয়ার ইমপ্রুভ করতে পারে না। আমি সপ্তাহের পর সপ্তাহ নন কম্পিটিটিভ ফুটবল খেলে যাচ্ছি, হঠাৎ করে একটা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে আমি হঠাৎ করে গ্রো করবো, তারপরে আবার আমি সেম রিদমে চলে যাবো, ওরকম হয় না। আর তুমি যদি সুপারস্টার হতে চাও, ফুটবলের সুপারস্টার হতে চাও, তাহলে সেটা পিএসজি তে খেলে হবে না। মানে পিএসজি যতই পয়সা খরচা করুক, এখনো রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, বায়ার্ন মিউনিখ এরা বড় না। এরা এসি মিলান, এরা হচ্ছে একটা ক্লাবের সিভিতে, একটা প্লেয়ারের সিভিতে, হ্যাঁ আমি এই 5-6খানা ক্লাবের হয়ে খেলেছি, এটা একটা বড় নাম। সে তুমি পিএসজি হয়ে পরপর 15খানা লিগ ওয়ান টাইটেল জিততে কিছু যায় আসবে। সো এমবাপ্পেকে যদি সুপারস্টার হতে হয়, ফুটবলের সুপারস্টার, মেসি বা রোনাল্ডোর সাকসেসর, আর ওকে যদি ওই নেক্সট লেভেলটায় পৌঁছতে হয় অ্যাজ এ ফুটবলার, নট জাস্ট ইন স্টার
স্টারডম বাট এজ এ ফুটবলার অন দ্য পিচ, তাহলে ওকে পিএসজি ছাড়তে হবে। এটা আমার অনেস্ট ওপিনিয়ন। পিএসজি থেকে সেটা ওর হবে না। আর এখন মানে একটা ওই টাইপের প্লেয়ার সেখানেই থাকবে যেখানে লিস্ট মানে নিজস্ব পজিশনে অ্যাটাকে ধরে রাখো একদম পুরো সুপারস্টার টাইপের একটা রেকগনিশন পাবে। না, আমি মানে নেইমার আছে, সেখানে এমবাপ্পে আছে, সেখানে আমি আমি মেসি আমি আছে। আমি ক্রিশ্চিয়ানদুকে একটা তাহলে এখানে একটা ছোট্ট একটা বাঁকা মানে একটা বল করব, ছোট্ট ফুল টস বল করব। আম, ইয়ে এমবাপে অলরেডি একটা ওয়ার্ল্ড কাপ জিতে বসে আছে, ঠিক আছে? 20 বছর বয়স হওয়ার আগেই বোধহয় জিতে বসে আছে। তো এই যে কন্টিনেন্টাল টোটালিসে ওয়ার্ল্ড কাপ জিতেছে, দ্যাটস নট দ্য পয়েন্ট। না, আমি সেটা নিয়ে কন্টিনেন্টালিজম নিয়ে কোনো প্রশ্নই আসছে না। আমার কথা হচ্ছে যে আরেকজন ভদ্রলোক এরকম আন্ডার 20-তে একটা ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন এবং পরে আরও দুটো ওয়ার্ল্ড কাপ জেতেন, ঠিক আছে? মোটামুটি 3টে ওয়ার্ল্ড কাপ তিনি জিতেছেন। যদিও একটা একটা ওয়ার্ল্ড কাপে মানে ঠিক সেরকমভাবে ইয়েতে ছিলেন না। তিনিও কিন্তু একটা অজপাড়াগায় একটা ক্লাবে খেলতেন, ঠিক আছে? স্যান্টোসে। পেলে পেলের সময়কার, এবার পেলের সময়টা তোমাকে দেখতে হবে। পেলে যদি এই জেনারেশনের প্লেয়ার হয় সান্টোসে খেলতো না, বুঝা গেছে? বা 18 বছর বয়সে বার্সেলোনা তো পেলের বাবাকে পয়সা টয়সা খাইয়ে নিয়ে আসতো। ওটা মানে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ দুজনের রিয়াল মধ্যে মাদ্রিদ ওই পয়সা খাইয়ে তারপরে মানে না, 50 এবার 60 নিয়ে কোনো তুলনা করা যাবে না, 50 60 তে কমপ্লিটলি ডিফারেন্ট। না, এবার এটা হতেই পারে যে ক্লিয়ান এমবাপ্পে বলতে পারে যে আমি হচ্ছি যে কি বলে মেসি বললো আমি হচ্ছি গ্রেটেস্ট প্লেয়ার, রোনাল্ডো বললো আমি হচ্ছি গ্রেটেস্ট প্লেয়ার, আর ইয়ে বললো যে আমি হচ্ছি হাইয়েস্ট আর্নার, এমবাপ্পে বললো আমি হাইয়েস্ট আর্নার, ঠিক আছে? অল টাইম হাইয়েস্ট আর্নার, ঠিক আছে? সারা জীবন পিএসজিতে খেলে গেল, লিগ উবেরের একদম ফ্রি, উবের ইটস থেকে ফ্রিতে ওখানে খাবার দাবার পেয়ে যাচ্ছে, ঠিক আছে? ফ্রান্সের টিমটা খারাপ নয়, ফ্রান্সের হয়ে যদি আরো গোটা দুয়েক ওয়ার্ল্ড কাপ জিতে যায়, তাহলে তুই কে হোস এমবাপ্পের সর্বকালের সেরা টিমে বসার না করা? না আমি কেউ হই না, কিন্তু 20 বছর পরে যখন লেগেসি দেখা হবে কোথায় খেলেছে কিলিয়ান এমবাপ্পে, পিএসজি, ও ঠিক আছে, ঠিক আছে, এটা এগেইনস্টই ধরা হবে আই থিংক। লেগেসি ধরা ওটা। হ্যাঁ এগেইনস্টই ধরা হবে। পিএসজি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ইউনাইটেড, বায়ার্ন, লিভারপুল এই লেভেলে পৌঁছাতে আরো 50 বছর লাগবে। সো ততদিনে এই ক্লাবগুলো আরো 10টা পা এগিয়ে যাবে। আরো 10 পা এগিয়ে যাবে। তো ব্যাপারটা আমার 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 আজকে এখানে অনলাইনে আমি একটা মনে হচ্ছে যেটা বলেই ফেলি, যে মনে হচ্ছে যে পিএসজি কে ওই গ্রুপ স্টেজ থেকে আউট করার জন্য হয়তো একটা এরকম বড় দলই আছে যেটা আউট করবে। যার ড্র সাথে- কি হয়ে গেছে? গ্রুপ স্টেজে ড্র কি হয়ে গেছে? আমার আগেই তো আমি জানি কোন দুটো দল একসাথে পড়বেই, এটা তো আমি আগে থেকেই বলে রাখছি, ঠিক আছে? এরকম দা মানে বাজি ফাজি না লাগিয়ে না রেখেছে অলরেডি। না এবার এসি মিলান আর পিএসজি একসাথে পড়বে না, কেন কি দুটোই তোমার সেকেন্ড Second. পটে থাকবে। না, মিলান ফোর্থ পটে থাকবে, মিলান তো না সেকেন্ড হয়েছে, Second pot. সেকেন্ড হয়েছে সেকেন্ড পটে থাকবে। না, সেকেন্ড হলে সেকেন্ড পটে থাকে না, ফার্স্ট পটে ও। চ্যাম্পিয়ন থাকে, তারপরের পটগুলোতে হচ্ছে সব ও হ্যাঁ সিডিং, by- ওই কোএফিশিয়েন্ট পয়েন্ট। Coefficient point. point, হ্যাঁ হ্যাঁ। তো এবার যখন মিলান ফিলান নিয়ে কথা হচ্ছে, হ্যাঁ বল। যদি মিলান ওই লিলকে পেয়ে যায় একমাত্র, তাহলেই পিএসজি কে পাবে না। যদি লিল না পড়ে আমাদের কপালে, লিল চ্যাম্পিয়ন হয়েছে, আর যেহেতু লিল ফ্রান্সে সেহেতু তখন আর পিএসজি পড়তে পারবে না। যদি লিল ছাড়া অন্য যে কোনো চ্যাম্পিয়ন দল পড়ে, ঠিক আছে, তাহলে গ্যারান্টিড আমাদের উপরে পিএসজি আসছে। এবার, ইন টার্মস অফ রিয়াল মাদ্রিদ আমি একটা কথা বলবো যে ওদের এমবাপ্পের থেকেও যেটা বড় দরকার সেটা হচ্ছে একটা মিডফিল্ডার। হ্যাঁ মানে ইয়াং মিডফিল্ডার। এই সিজন এবং নেক্সট সিজন তো লাগবেই, বিকজ ক্রুস অলরেডি 31 32 আই থিংক, আর মডরিচ তো অলরেডি 35 প্লাস। তো I think next season রিয়াল বোধহয় পগবার উপরে বেট করছে, পগবা কন্ট্রাক্ট সাইন করবে না আমার মনে হয়। পগবার সাথে পিএসজি জোড়ালো রিউমার্স। পগবা রিয়াল বোধহয় পগবার উপরে বেট করছে। পগবাকে আমরা 400,000 পার উইক কন্ট্রাক্ট অফার করেছি, আচ্ছা সাইন করলে করবে 400,000 পার উইক। কৃষ্ণ, আমি একটা ছোট্ট আরেকটা এরকম মাসুম সওয়াল। পল পগবা যদি দ্বিতীয়বার ম্যানচেস্টার ইউনাইটেড ফ্রিতে ছেড়ে দেয়, হ্যাঁ দ্বিতীয়বার, প্রথমবার ফ্রিতে চাইনি, প্রথমবার আমরা 800,000 পাউন্ড কম্পেনসেশন পেয়েছিলাম। ওই একই হলো। দ্বিতীয়বার ফর ফ্রি ছাড়ে, তাহলে মানে সেটা কি মানে এই মিলান থেকে এই যে চালানোগুলো চলে যাচ্ছে, বা বার্সেলোনা থেকে মেসি চলে গেল ফ্রিতে,
এইগুলো থেকেও বেশি হবে, ফেলিয়ার হবে। না, পগবা যদি দ্বিতীয়বার ফ্রি ছাড়ে, সবার থেকে বেশি পেইনফুল ট্রান্সফার রেট্রোস্পেক্টিভলি এখনো রোনাল্ডো 80 মিলিয়নে ছাড়া। রোনাল্ডোকে অ্যাটলিস্ট 120-30 মিলিয়নে ছাড়া উচিত ছিল সেই সময়। ওটা 40 ওটা মিলিয়ন না পাওয়া, 40 মিলিয়ন রেট্রোস্পেক্টিভ যদি ট্রান্সফার ধরা হয়, পগবা যদি জিরো ফ্রিতে ছেড়ে দেয়, আমার খুব একটা কিছু পেইন মানে ব্যথা কিছু হবে না, কারণ কি পগবা বিগত 5-6 বছরে এমন কিছু কনসিস্টেন্টলি ফুটবল খেলেনি। পগবা নীল তার চুলটার জন্য নীল চুলটার জন্য, আবার নীল চুল, তারপরে এমন কিছু কনসিস্টেন্টলি ফুটবল খেলেনি যার জন্য যে আমার খুব খারাপ লাগবে যে প্লেয়ারটা ছেড়ে চলে গেল। মানে পগবা ছাড়লে বোধহয় আরেকটা বোধহয় টিমটা বেটার হতে পারে। আমার মনে হয় না পগবার লেভেলের ট্যালেন্ট বোধহয় আমরা পাবো, সেই লেভেলের ট্যালেন্ট, কিন্তু বোধহয় টিমটা বোধহয় বেটার হতে পারে। তবে একটু একটা কথা আমি এখানে অকপটে স্বীকার করছি যে মে মাসে যখন আমার মনটা খুব খারাপ হয়েছিল, তারপরে আস্তে আস্তে জুন জুলাই আগস্ট যেতে যেতে দেখছি চারিদিকে একই বাহার, একই সমাহার চারিদিকে দেখছি, তত মনে হচ্ছে না এটাই হচ্ছে নতুন রিয়ালিটি, প্লেয়াররা এরকম ফ্রিতেই আজকাল ছাড়বে। এটা এটাতে আর কিছু বলার নেই। বলার নেই। স্পেশালি এই প্যান্ডেমিকের পরে আরো প্যান্ডেমিকের পর আরেকটা জিনিস হয়ে গেছে, ক্লাবরা অনেকেই ট্রান্সফার ফি খরচা করতে চাইছে না, আর প্লেয়াররা ফ্রিতে ছাড়লে হচ্ছে মানে ওই ট্রান্সফার ফি এর যে খরচাটা ছিল সেটা বোনাস তারপর ওয়েজেস এইসবে ঢোকাতে পারছে, তো প্লেয়ারদের ফায়দা অনেক বেশি কম্পারেটিভলি। ক্রিস্টিয়ানোর কথাটা এলো বলে বলি, ক্রিস্টিয়ানোর সাথে আজকে এই উইকে দুটো টিমের রিউমার এসছে, একটা হচ্ছে পিএসজি, তারপর রিয়াল মাদ্রিদ, সিটিও এসছে নাকি? সিটি মনে হয় না সিটি নেবে। পিএসজিটা অলরেডি মোটামুটি ক্যান্সেলড। আর রিয়াল মাদ্রিদের রিউমারটা নিয়ে কার্লো অ্যানচেলত্তি নিজে টুইট করেছে আমাদের সাথে কোনো যোগাযোগ হয়। ওই টুইটের পরে রোনাল্ডো একটা নিজে ইনস্টাগ্রামে পোস্ট করেছে, জানি না পোস্ট, সেখানে জুভেন্টাসের নাম একবারও লেখা নেই। এই রিয়েলি লাভস দ্য ক্লাব। ওটা লেখেনি, ও বলেছে মানে ওই লোকাতেলির মতো ওটা বলেনি যে আমি যখন ছোটবেলায় আমি ওই ক্লাবের জার্সি, ওটাও বলতে পারবে না। ও বলেছে যে আমি অ্যাজ আ হিউম্যান বিং আমার কথার একটা দাম আছে, আমি এরকম ভাবে হ্যাংলার মতো চারিদিকে এরকম মুখ মেরে বেড়াচ্ছি না, আমি যেখানে আছি সেখানে থাকবো, এইটা বলেছে। এবং আমার মনে হয় যে ও যদি থাকে তাহলে জুভেন্টাসের আখেরে এটা কিন্তু ক্ষতি, তার কারণ ওদের যে ফ্রন্ট থ্রি, তার মধ্যে ধরে নি ফার্স্ট চয়েস ফ্রন্ট থ্রি কিয়েসা, ডিবালা এবং রোনাল্ডো, তার মধ্যে দুজন হচ্ছে ট্র্যাক ব্যাক করে না, ঠিক আছে, দুজন ট্র্যাক ব্যাক করে না, কোনোদিনই করবে না। আর মিডফিল্ড ফার্স্ট চয়েস মিডফিল্ড যদি আমি ধরি লোকাতেলি, বেন্টাঙ্কুর এবং ম্যাকেকনি, তাই এই তিনজনের মধ্যে ক্রিয়েটিভ কারুরই নেই। ম্যাকেনি তো আবার নাকি শুনলাম জুভেন্টাস মার্কেটে ছেড়ে দিয়েছে, কেউ কিনে না। ওই আর্থার যেটা পিয়ানিচের ছিল, পিয়ানিচ একটা ক্রিয়েটিভ একটা আউটলেট ছিল, তো জুভেন্টাসের ক্রিয়েটিভ আউটলেট হচ্ছে বনুচ্চি, তো সেরকম ডিফেন্সটা সলিড, তো যাই হোক, তো আমার মনে হয় যে সেটা কিন্তু অ্যালেগ্রিকে ভাবাবে, তো ও যদি ছেড়ে দিত তাহলে বরং ওর জায়গায় কুলুসেভস্কি খেলতে পারতো। কুলুসেভস্কি একটা ভালো প্লেয়ার, কুলুসেভস্কি খেললে বরং ওটা আরো অনেক বেটার হতো। দেখা যাক কি হয়। ক্রিস্টিয়ানো আমার মনে হয় কেরিয়ার শেষ হবে এমএলএস এ। এবার এমএলএস এর আগে হয়তো 1-2 বছর এখনো ক্লাব ফুটবল খেলবে। মানে আমি সবার কাছে এটা রাউন্ড দ্য রুম যাবো যে কার কি মনে হয় যে কোন ক্লাবে নেক্সট সিজন যাচ্ছে। এই সিজন হয়তো কোথাও যাচ্ছে না। এমএলএস এ যাওয়ার আগে কোন ক্লাবে যাবে? পিএসজি যাবে না, একই টিমে মেসি রোনাল্ডো হবে না, এক টিমে একই গুন্ডা रहता है। প্লিজ যেন নাও, যেন হয় না, যেন নাও ডায়লগ ছিল, একই টিমে একই গুন্ডা रहता है। না, তাহলে ব্যাপারটা হয়ে যাবে এই মানে এই ফ্যান বয়েজ গুলো স্পেশালি, তারপর এরা একই ট্রেনে উঠে মারামারি করবে। তবে দুটো খুব ভালো জিনিস হবে, দুটো খুব ভালো জিনিস হবে। আমি চাইবো পিএসজি তে, আমি চাই পিএসজি তে যেতে, কারণ আমি দেখতে চাই যে সে কত অবধি যেতে পারে। এর একটা লিমিট তো আছে নাকি লিমিট, মানে তেল আসছে মানে টাকা আসছে, তেল আসছে মানে আমার একটা ইচ্ছা আছে না, দুটো ফিরুক। মেসি ক্রিস্টিয়ানো একসাথে হলে দুটো ভালো জিনিস হবে, সেটা হচ্ছে রোনাল্ডো ফ্রি কিক মারা বন্ধ করবে এবং মেসি পেনাল্টি মারা বন্ধ করবে। দুটোই খুব দরকার। এবার যাওয়ার আগে আমি ইংল্যান্ডে একবার ফিরি। আজ ইংল্যান্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের ওনার্সদের নিয়ে অনেক কথাবার্তা হয়েছে বিগত 15 বছর ধরে। যখন টেক ওভারটা 2005-এ হয়েছিল অনেক প্রোটেস্ট হয়েছিল, কিন্তু একটা কর্পোরেট টেক ওভার, সেটা প্রোটেস্ট দিয়ে আটকানো যায়নি।
এবার এই সিজনে ইউনাইটেড ট্রান্সফার বিজনেস মোরালেস ভালো হয়েছে, দুখানা টপ কোয়ালিটি প্লেয়ার কিনেছে, ফার্স্ট স্টার্টিং 11 ইমপ্রুভ করেছে, যেটা আর্সেনালে হয়নি, আমরা প্রথমে বলছিলাম। কিন্তু এবার এই জিনিসের পর থেকে কিছু লোকে বলা শুরু করেছে ইউনাইটেডের ফ্যানরা এত গ্লেজারদের নিয়ে এত প্রশ্ন তুলছে কেন, এত কুমি করছে কেন, যখন এত প্লেয়ার খরচা করা হচ্ছে। গ্লেজাররা অফকোর্স খরচা করেছে, লাস্ট 4-5 বছরে আমরা বোধহয় ওয়ান অফ দ্য হাইয়েস্ট স্পেন্ডিং ক্লাবস ইন দ্য ওয়ার্ল্ড, বোধহয় সেকেন্ড হাইয়েস্ট বা হাইয়েস্ট, এনি সামথিং সামওয়্যার লাইক দ্যাট। কিন্তু বিগত 16 বছরে গ্লেজাররা ক্লাব থেকে 1.7 বিলিয়ন পাউন্ড জাস্ট ডেপ্ট সার্ভিসিং এ বার করেছে। আর যেই ডেটটা সেটা কিন্তু ম্যানচেস্টারের ডেট না। যখন ক্লাবটা কেনা হয়েছিল 730 মিলিয়ন পাউন্ড দিয়ে, গ্লেজাররা নিজের পকেট থেকে 100 মিলিয়ন বার করেছিল, বাকি 630 মিলিয়ন ধার নিয়ে ক্লাবটা কেনা হয়েছিল। সেই ধারটা এখন বাড়তে বাড়তে, সেই ধারটার ডেট তোমার যেন বলে কি ইন্টারেস্ট সার্ভিস করতে করতে 1.7 বিলিয়ন পাউন্ড বেরিয়েছে এই ক্লাবটা থেকে। আর গ্লেজাররা ইনভেস্ট করেছে এই ক্লাবে 1 বিলিয়ন পাউন্ড। সো বেসিক্যালি 700 মিলিয়ন পাউন্ড জাস্ট এক্সট্রা বেরিয়েছে ফর দ্য, যেটা বলা হয় দ্য প্রিভিলেজ অফ বিং ইন ডেট। সো যারা আজকে আমাকে কিছু লোক টুইট করেছিলেন যে কিসের ব্যবসার জন্য আছে, লিভারপুলের ওনারা একটা পয়সাও ক্লাবে ঢালে না, কিন্তু একটা পয়সা কিন্তু বারও করে না। আর্সেনালে ওনারাও একটা পয়সাও ক্লাবে ঢালে না, কিন্তু একটা পয়সাও বার করে না। এরাও কিন্তু সেম মডেলে চলছে, সেম সাস্টেনেবল মডেলে চলছে। আমি এই ক্লাবগুলোর সঙ্গে কম্পেয়ার করছি, যেমন সিটি, চেলসি, পিএসজি, এর সঙ্গে কম্পেয়ার করা কোনো উচিত, কোনো লাভ হবে না, এক স্কেলে কথা হচ্ছে না। সো যখন লিভারপুলের ফ্যান ওনারা পাচ্ছে, চেলসি, আর্সেনাল ওনারা পাচ্ছে, আমাদের ওনারা কিন্তু প্রত্যেক বছর 20 মিলিয়ন পাউন্ড করে ডিভিডেন্ড বার করে। এটা ইন্টারেস্ট না। সো 20 মিলিয়ন ডিভিডেন্ড, 20 মিলিয়ন ডেট ইন্টারেস্ট, 40 মিলিয়ন পাউন্ড প্রত্যেক বছর আমরা বেরিয়ে যাই আমাদের ক্লাব থেকে। তাতে আমরা একটা ম্যানুয়াল লোকাটলি পেয়ে যাই প্রত্যেক বছর। সো যারা বলতে চায় যে ইউনাইটেড ফ্যান্সদের প্রোটেস্ট কমানো উচিত, গ্লেজারকে কিস্তি কম করা উচিত, তাদের জন্য একটাই প্রশ্ন, একটাই জিনিস বলে রাখলাম, যে প্রায় 2 বিলিয়ন পাউন্ড ক্লাব থেকে বার করা হয়েছে। এই র্যাঙ্ক আমার শেষ হলো গ্লেজারদের নিয়ে। আমরা আজকে আমাদের দর্শকরা এবার থেকে ইউরোপিয়ান ফুটবলের আড্ডা এবার থেকে ফিনান্সের ক্লাসও হবে না, ওই ইউরোপিয়ান র্যান্টিং আড্ডাও মানে সাবসেট 700টা আমার মাথার মধ্যে একটা ছোট্ট জিনিস ট্রিগার করে দিল, আমি ছোট্ট করে সেটা বলে ফেলি। এই 700 মিলিয়নের যেটা কথাটা বললি, আমি একটা ছোট্ট 700 মিলিয়ন নিয়ে আরেকটা তথ্য বলি, যে কারেন্টলি ইন্টার মিলানের যে ডেট সেটা অ্যারাউন্ড 700 মিলিয়ন। শুধু 700 মিলিয়ন না, তার মধ্যে একটা ওক ট্রি বলে একটা ইনভেস্টমেন্ট ফান্ড আছে, তারা 275 মিলিয়ন ওদেরকে লেন্ড করেছিল, যেটা 3 বছরের মধ্যে ফেরত দিতে হবে উইথ 9% অ্যানুয়াল ইন্টারেস্ট। ঠিক আছে, তার মানে দাঁড়িয়ে যাচ্ছে যে ওদের নেক্সট 36 মাসে, নেক্সট 36 মান্থস, ঠিক আছে, 340 মিলিয়ন টাকা ফেরত দিতে হবে। যদি না ফেরত দিতে পারে, তবে ওই যে 275 মিলিয়ন দিয়েছিল ওক ট্রি, ওই 275 মিলিয়নের ডিফল্ট যদি করে যায়, তাহলে ওক ট্রি উইল বি দ্য ওনার অফ ইন্টার মিলান। তখন হয়তো ইন্টার মিলানের ওই টেবিল চেয়ার বিক্রি করে বাকি টাকা তুলতে হতে পারে। আর সেটা যদি না হয়, তাহলে এই ব্যারেলা ফ্যারেলা এদেরকে যদি বিক্রি টিক্রি করে, তাহলে ওই 340 মিলিয়ন উঠে যাবে। পরের বছর আমরা পগবা রিপ্লেসমেন্ট ব্যারেলাকে কিনছি, তাহলে বোঝা গেল ব্যারেলা রিপ্লেসমেন্ট পগবা রিপ্লেসমেন্ট পেয়ে যাচ্ছি। তাহলে এই নিয়ে আজকে আমরা শো শেষ করি। আমরা প্রত্যেক শুক্রবারই এরকম একটা শো নিয়ে আসবো, যেখানে আমরা যা ইচ্ছে নিয়ে কথা বলতে পারি, নিজেদের যা ইচ্ছে, যা মতামত সেই নিয়ে কথা বলবো। হোপফুলি আপনারা শোটা ভালো লাগবে। আপনারা ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট ম্যাচ নিয়ে কথা বলতে পারি, আমরা ইন্ডিয়ান টেস্ট ম্যাচ নিয়ে কথা বলতে পারি, কোনো প্রবলেম নেই, দরকার পড়লে সেই নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, আপনাদের শোটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা দয়া করে টিপবেন, কেন কি বেল আইকন না টিপলে নোটিফিকেশন যাবে না আপনাদের কাছে। আর আপনারা যখন ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না, এটা কিন্তু আপনাদের ব্রেকআপ হয়ে যাবে যদি আপনারা যদি এটা করতেই থাকেন কন্টিনিউয়াসলি। আর কমেন্ট করুন, স্পেশালি আর্সেনাল ফ্যানরা কমেন্ট করুন যে আমি যে বললাম আর্সেনালকে নিয়ে, সেটা আপনাদের মত কিসে, যে 134 মিলিয়ন পাউন্ড খরচা হয়েছে কিন্তু ফার্স্ট 11 ইমপ্রুভ হয়নি। এই নিয়ে আমরা আমাদের শো শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।